ল্যাটিনের দুই দল একসাথে কোনোদিন ফাইনাল খেলেছে? না 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 ভাই। না না হ্যাঁ, না সেই ক্ষেত্রে আমি বলছি যে হবে ব্রাজিল আর্জেন্টিনা একসাথে খেলা। ব্রাজিল আর্জেন্টিনা টাফ। আর্জেন্টিনা ব্রাজিল অনেক বড় প্রতিদ্বন্দ্বী। হাইতে যে ডিফেন্সিভ অ্যাটিটিউড ছিল, ওদেরকে উইথড্র করে এনে যে খেলার যে স্ট্র্যাটেজি ছিল আজকে ব্রাজিলের, এটা চোখে পড়েছে আমার অ্যাজ এ কোচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র হওয়ার কারণে ব্রাজিলকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। বিশেষ করে তাদের সেই ঐতিহ্যবাহী ফুটবল দেখতে না পাওয়ায় ভক্ত সমর্থকরা ছিলেন কিছুটা হতাশ। তবে ক্যারিবিয়ান দেশ হাইতিকে পেয়ে 3-0 গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল। সে সঙ্গে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথও অনেকটা পরিষ্কার করে নিয়েছে তারা। কিন্তু ব্রাজিল জিতলেও তাদের খেলা কি ভক্ত সমর্থকদের হৃদয় ভরাতে পেরেছে? অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেও জিততে পারেনি তুরস্ক, হেরে গেছে 1-0 গোলে। এই পরাজয়ের ফলে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। ডি গ্রুপ থেকে নকআউট নিশ্চিত হয়ে গেল যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় দল হিসেবে মেক্সিকোর পর তারা উঠল নকআউটে। আবার হাইতির পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হলো তুরস্কের। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। বিশ্বকাপের এসব নানান বিষয় নিয়ে আজ জাগো স্পোর্টস আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানন এবং বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তাদের কাছে। দুজনকেই স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতে একটু কানন ভাইয়ের কাছে যেতে চাই, যে প্রশ্নটি আসলে না করলেই নয়। কানন ভাই, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আমরা 80-90 দশকের খেলোয়াড়, তো ওই সময় থেকে ব্রাজিলের খেলা দেখে আমরা খেলা শিখেছি। সেই কারণে আমরা ব্রাজিলের সাপোর্টার। আমি আজকে আনন্দিত যে আজকে আমাদের টিম ভালো খেলেছে এবং জিতেছে। এবং বাবু ভাইও ব্রাজিলের সমর্থক আমরা জানি। তার মানে আজকে আসলে জমজমাট একটি আড্ডা হতে যাচ্ছে। শুরুতে আনন্দ ভাইয়ের থেকে জানতে চাই যে মরক্কোর বিপক্ষে আমরা ম্যাচটি কিন্তু দেখেছি, সেখানে ব্রাজিল ড্র করেছে এবং আজ হাইতির বিপক্ষে দেখলাম 3-0 ব্যবধানে ব্রাজিল জিতেছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি কি ব্রাজিলের পারফরমেন্স দেখে খুশি হয়েছেন নাকি? আমি আগেই বলেছিলাম যে ফার্স্ট ম্যাচ নিয়ে আসলে প্রেডিকশন করা যাবে না। প্রথম ম্যাচে টিমের অনেক প্লেয়াররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খেলে আসছে লিগে, আর এই প্রিপারেশন, এই ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য কিন্তু কোচ টোটাল টিমটাকে একসাথে পায়নি। সো সে টিম রেডি করতে একটু সময় লেগেছে। প্রথম ম্যাচের থেকে আজকের ম্যাচ অনেক ভালো খেলেছে নিঃসন্দেহে। অনেক গতি ছিল, টিমটা অনেক চেঞ্জ করেছে, ফরমেশনও চেঞ্জ করেছে খেলার। এবং পাশাপাশি ওরা যেই স্ট্র্যাটেজি খেলছিল আজকে, হাইতি 5-4-1 স্ট্র্যাটেজি, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি খেলতেছিল, আর ব্রাজিল তখন 4-4-2 খেলতেছিল। তো হাইতে যে ডিফেন্সিভ অ্যাটিটিউড ছিল, ওদেরকে উইথড্র করে এনে যে খেলার যে স্ট্র্যাটেজি ছিল আজকে ব্রাজিলের, এটা চোখে পড়েছে আমার অ্যাজ এ কোচ। ওরা নিচে খেলতেছিল, বিল্ড আপ করতেছিল নিচে, তখন ওরা যখন প্রেশার এদিকে চেস করতে আসছিল, তখন কাউন্টার এরাকে, কুইক কাউন্টার এরাকে গোল করেছে ব্রাজিল। তারপরও 20-22 মিনিট লেগেছে, যেহেতু ওরা কম্প্যাক্ট ফুটবল খেলেছিল, ডিফেন্সিভ অ্যাটিটিউড ছিল, যার ফলে স্পেস ক্রিয়েট করতে কিন্তু টাইম লেগেছে ব্রাজিল টিমের। তারপরও 22 মিনিটে একটা মিস, তারপরে 23 মিনিটে আমরা গোল পাই, ব্রাজিল গোল পাই। তখন থেকে শুরু হলো আর কি গোল। পরপর 3টা গোল দেওয়ার পরে স্পিড টিমের খুব ভালো ছিল। দুইটা উইং খুব ভালো খেলেছে, উইং ফুল ব্যাকগুলো ভালো খেলেছে, রাইট ফুল ব্যাক, লেফট ফুল ব্যাক এটাকে মুহুমু অ্যাটাক করেছে। এবং ওদেরকে যে ইয়ার যে ডিফেন্সিভ ইয়া থেকে যে বের করে এনে যে অ্যাটাক করেছে, এটা একটা চোখে পড়েছে, দর্শনীয়, ভালো লেগেছে আমার। বাবু ভাই, আপনার কাছে যদি আসি, আমরা জানি যে আপনি ব্রাজিলের কট্টর সমর্থক। সেক্ষেত্রে তাদের পারফরমেন্সে কি আপনার মন ভরেছে? এবং সাথে জানতে চাইবো যে কতদূর আসলে এগিয়ে যেতে পারে ব্রাজিল দলটি? আসলে তিথি, ভক্তদের মন তো কখনোই পুরোপুরি ভরে না। হ্যাঁ, জি, কারণ ভাই যেটা বললেন একদম গুছিয়ে, একজন সাবেক ন্যাশনাল ফুটবলার, মহরানের ফর্মার ক্যাপ্টেন এবং বর্তমানে নামী একজন কোচ, তিনি তার ব্যাখ্যাটা যেটা দিয়েছেন একদম, যে হাইতির যে ডিফেন্সিভ অ্যাটিটিউড ছিল, তারা রক্ষণভাগটাকে আটোসাটো করতে চেয়েছে। ব্রাজিল কিছু সময় নিজেদের অর্ধে খেলে তাদেরকে ওপরে তুলে এবং উইংয়ের পাশাপাশি মাঝখান দিয়ে থ্রু 3টে গোলের কিন্তু প্রথমে যে রাফিনোর গোলটা হয়ে গেল, সেটাও কিন্তু পেনিট্রেশন পাচ্ছিল, একটা ভালো পাচ্ছিল। সেই দিকটা আমার খুব ভালো লেগেছে। সেই দিকটা ভালো লেগেছে, যেটা কানন ভাই অনেক টেকনিক্যালি বললেন।
আমি তো তার মতো অত টেকনিক্যালি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয়েছে ব্রাজিলের আজকের ফুটবলটা ছিল কম্পারেটিভলি অনেক ক্যালকুলেটিভ এবং ম্যাথডিক্যাল। Right. হয়তোবা সবসময় একেবারে দর্শকদের চোখ মাতানো ফুটবল সবসময় খেলা যায় না, প্রতিপক্ষের অ্যাটিটিউড, প্রতিপক্ষের কৌশলের উপর সেটা ডিপেন্ড করে। কারণ ভাইরা খুব ভালো বলতে পারবেন, দুই দল যদি ফ্রি না খেলে তাহলে এক দলের পক্ষে খুব চোখ ধাঁধানো ফুটবল খেলা সম্ভব না। আজকে হাইতির অ্যাপ্রোচটা ছিল, কারণ ভাই বলে দিলেন Point. যে যে ডিফেন্সিভ, একেবারে সেই 5-4-1, সেখান থেকে তাদেরকে তুলে নিজেরা জায়গা বানিয়ে, create করে। কখনো উইং দিয়ে, কখনো মাঝমাঠ দিয়ে এবং মধ্য দিয়ে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখান দিয়ে থ্রু, যেটা আমরা ভালো বাংলায় বলি ডিফেন্স চেরা থ্রু, সেটা আজকে দেখা গেছে, যেটা প্রথম দিন দেখা যায়নি। কাজেই ব্রাজিলের আজকের খেলায় গতি ছিল, ছন্দ খুব যে বেশি, ব্রাজিলের চিরায়ত ছন্দ যেটা, আর ছন্দ দিয়ে কি হবে 82-86-এ, কারণ ভাই যেটা বললেন, আমরা তো মোরালেস মানে কাছাকাছি এইজের, 82-তেও ব্রাজিল অনেক সুন্দর ফুটবল খেলে হেরে গেছে ইতালির কাছে, 86-এ তার চেয়েও ভালো ফুটবল খেলে হেরে গেছে ফ্রান্সের কাছে। কাজে ফুটবল তো এন্ড অফ দ্য ডে গোলের খেলা, গোল আদায় করে নেওয়া, প্রতিপক্ষকে পরাজিত করা, এটা হচ্ছে প্রথম কর্তব্য। সেকেন্ড হচ্ছে দর্শক বিনোদন এবং খুব ভালো ফুটবল খেলা। সেদিক থেকে ম্যাচ জয়, 3টি গোল আদায় করে নেয়া এবং প্রতিপক্ষের কৌশলের সঙ্গে নিজেরা কৌশলী ফুটবল খেলে জয়ী হওয়াটা, সেদিক থেকে আজকে আমি ব্রাজিলের খেলায় স্যাটিসফাইড। এবং আমার কাছে মনে হয় এটা সত্যি যে অনেক অনেক অনেকভাবেই হয়তো হাইতি তাদের চেয়ে অনেক পেছনে, 85 ধাপ পেছনে র্যাঙ্কিং এ, সেটা দিয়ে হয়তো ব্রাজিলের শক্তিমত্তা যাচাই হবে না, কিন্তু ব্রাজিলের কৌশল, অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এটা আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে ব্রাজিল সমর্থকরা ব্রাজিলকে নিয়ে কিছুটা আশার সঞ্চার হতেই পারেন। জি অবশ্যই বাবু ভাই যেমনটি বলছিলেন, কারণ ভাই আমরা শুনেছি যে বিশেষ করে আর্জেন্টাইন যে সমর্থকরা আছেন তারা কিন্তু বলেছেন যে হাইতির মতো দল যারা কিছুটা দুর্বল, সেখানে ব্রাজিল আরো কয়েকটি গোল হয়তো দিতে পারতেন। এক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে কি আরো কয়েকটি গোল দেওয়া সম্ভব ছিল? আনচেলত্তির যে স্ট্র্যাটেজি, কোচের যে স্ট্র্যাটেজি ছিল, টিম আপনি দেখেছেন সেকেন্ড হাফে কিন্তু টিমকে অনেক ভালো ভালো প্লেয়ারকে উঠিয়ে নিয়েছে একদম। 3 গোল ইজ এনাফ। এবং আমি বলেছি যে এসব টিম লং টার্মের চিন্তা করে, এখানে ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ নিয়ে কিন্তু চিন্তা নেই এসব টিম। এরা ব্রাজিল এবং আর্জেন্টিনা সবসময় ওদের লং রান থিঙ্কিং, যে টুর্নামেন্ট তো অনেক বড়, 48টা ম্যাচ খেলতে হবে, টিম খেলছে, এর ভিতরে অনেকগুলো ম্যাচ খেলবে এবং ফাইনালে যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সেই ক্ষেত্রে কোচের যে স্ট্র্যাটেজি, তখন সেকেন্ড হাফে কিন্তু আর কোনো প্রেশারই দেয় নাই, গোলও দেওয়ার চিন্তা করে না। যে আবার 3 গোল হয়েছে, প্লেয়ারগুলোর সেভ করা কিন্তু কোচের দায়িত্ব তখন। যে আর পরবর্তী ম্যাচে কিন্তু স্কটল্যান্ডের সাথে খেলা, স্কটল্যান্ড অনেক ভালো টিম, হাইতির সাথে 1 গোলে জিতেছে তারা, কিন্তু স্কটল্যান্ড যদি আবার ব্রাজিলের সাথে জিতে তাহলে ওদের আবার চান্স হয়ে যায় কিন্তু রাইট কোয়ালিফাইং করার। সেই ক্ষেত্রে সেই প্লেয়ারগুলোর সেভ করার দায়িত্ব ছিল কোচের, এবং কোচ লাস্টের দিকে একদম প্রপার কাজ করেছে, প্লেয়ারদের সেভ করে নিয়ে 3 গোলে। ওরা কিন্তু গোল কনসিভ করে নাই আর ব্রাজিল, ওরা চেষ্টা করেছে, ব্রাজিল ডিফেন্ডিং খুব ভালো ছিল, গোলকিপিং সাইড ভালো ছিল, মিডফিল্ড ডিফেন্সিভ করে ওরা সুন্দরভাবে খেলা শেষ করে দিয়েছে। এটাই হচ্ছে বড় কোচের একটা স্ট্র্যাটেজি, যে এইসব টিম, বড় টিমগুলা ফাইনাল সেমিফাইনাল পর্যায়ে যেতে হলে অনেক দূর পাড়ি দিতে হবে। সেই ক্ষেত্রে এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলো আমরা শিক্ষণীয় ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে কোচের স্ট্র্যাটেজি, এবং ও তো সিনিয়র কোচ, 66 ইয়ার্স ওল্ড, সে অনেক বিজ্ঞ কোচ, সে জানে। আর খেলা তো ছন্দময় খেলা দিয়ে তো কোনো লাভ নেই, গোল দরকার, ম্যাচ জিততে হবে, বাস। এই ফার্স্ট রাউন্ডের খেলা এরকমই হবে, পর্যায়ক্রমে খেলা আরো ভালো হবে আমি আশা করি। জি অবশ্যই, আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। আবারও ফিরছে আপনাদের কাছে। ব্রাজিলের ম্যাচটি নিয়ে কথা বলছিলাম। কারণ ভাই, শেষ ম্যাচে নেইমারকে খেলানো হবে এমনটি আনচেলত্তি বলেছেন। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে নেইমারকে মাঠে নামানোর পর ব্রাজিলের দলের পারফরমেন্স কিংবা দলের চেহারা কতটুকু চেঞ্জ হবে? অফকোর্স, এইসব টিম চ্যাম্পিয়ন হতে হলে প্রত্যেকটা টিমের একজন বেস্ট প্লেয়ার থাকতে হয়। যেমন মেসি আর্জেন্টিনার জন্য একজন গড গিফটেড প্লেয়ার, এবং মেসি মাঠে থাকলেই আর্জেন্টিনা টিম অনেক উজ্জীবিত থাকে, আলাদা একটা শক্তি কাজ করে। সেরকম এমবাপে ফ্রান্স টিমের একই, ও কিন্তু একটা শক্তিশালী একটা বড় প্লেয়ার, মানে টিমের একটা বিগ ওয়েট।
অন্য অন্য প্লেয়াররা ওরে নিয়ে ব্যস্ত থাকে, মেসিকে নিয়ে যখন ব্যস্ত থাকে, এমবাপ্পে ব্যস্ত থাকে। সেই রকম ব্রাজিলের টিমে এরকম একটা প্লেয়ার দরকার। আমার মনে হয় এই টুর্নামেন্টে ফার্স্ট লিগের খেলায় আর নেইমারকে না খেলে ওই পরবর্তী 32, 16, 8 সেমিফাইনাল ওইসব পর্যায়ে নেইমারকে দিলে মনে হয় টিমটা আরও শক্তিশালী হবে, এবং ওই সময় দরকার ওকে, এখন দরকার না, যেহেতু ইনজুর, যে ইনজুর দরকার নেই। আর আমি তো অলরেডি তো ব্রাজিল কোয়ালিফাইং করে গেলে আমার মনে হয় যদি প্রয়োজন পরে খেলবে, নাহলে আমার ওরে রেস্ট রাখা উচিত এবং ভালো ভালো ম্যাচগুলো দেওয়া উচিত, 32, 16, 8 ওইসব ম্যাচে দেওয়া উচিত, তাহলে আরও শক্তি বাড়বে ব্রাজিল টিমের। অবশ্যই প্রত্যেক টিম চ্যাম্পিয়ন হতে হলে এরকম একটা প্লেয়ার লাগে। বাবু ভাইয়ের কাছেও যদি একই প্রশ্ন করি, কি বলবেন? অবশ্যই যেটা কানন ভাই বললেন যে ফুটবল অবশ্যই দলগত খেলা, 11 জনের খেলা, দেয়া নেয়া করে খেলা হয়, কৌশলের খেলা, ফরমেশন বদলে ফেলতে হয়, সব ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে একজন কি প্লেয়ার লাগে। একটা আমরা যেমন বলি না যে এক্স ফ্যাক্টর, ওরকম একটা কি প্লেয়ার লাগে যিনি দলটাকে চাঙা করবেন, যার অ্যাবিলিটি বাকিদের চেয়ে বেশি, যার ফুটবল মেধা, ফুটবল প্রজ্ঞা। কারণ বাইরে যখন খেলতেন তখন অনেক প্লেয়ার মহড়ানে, আমি মহড়ানে চলে যাই, বাট রুম্মন বিন ওয়ালি সাব্বির, আমরা এই মেকার কথা বলি, নালজেগারের কথা বলি, কারণ ভাই ওই সময় পুরোটাই মহড়ানের গোলবার আগলেছেন। তখনও কিন্তু আমি পেশায় আসিনি, এটা কিন্তু 80s এর কথা, মিড 80s এর, একদম 84 এর পর থেকে। হ্যাঁ, 84 কিন্তু তখনও কিন্তু রুম্মন বিন সাব্বির ভাই 87 থেকে একেবারে একা মহড়ানকে তিনি কিন্তু 87 থেকে এইরকম একজন প্লেয়ার লাগে। কিন্তু যেটা বললেন মেসির কথা, এমবাপের কথা, ওদিন ইংল্যান্ড ব্রিলিয়ান্ট খেললো, হ্যারি কেইনের কিন্তু একটা দুর্দান্ত একটা এফোর্ট, এটা আমরা জানি, হ্যারি কেইন টপ প্লেয়ার, একটা টপ প্লেয়ার লাগে যিনি হ্যাঁ। নিজের দলের জন্য অ্যাসেট, এট দ্য সেম টাইম কারণ ভাই একটা দারুণ কথা বলেছেন, অপোনেন্ট তাকে নিয়ে ব্যস্ত থাকে, তাকে নিয়ে ভাবে, তাকে মার্কিং এর দিকে দেখা গেল একজনের জায়গায় দুজন থাকে, বাকিরা একটু ফ্রি হয়ে খেলার একটা স্পেস পান, সুযোগও পান। কাজে আমি মনে করি নেইমার মাঠে আসলে ব্রাজিলের খেলার গতি ছন্দ যেমন বাড়বে এবং ব্রাজিল আরো শক্তিশালী দল। একদম, এবং ব্রাজিলের সমর্থকরা আসলে মুখিয়ে আছে যে কবে নেইমার মাঠে নামবেন এবং খেলবেন। বাবু ভাই, আবারও একটু আপনার কাছে আসতে চাই, আপনি প্যারাগুয়ে তুরস্কের ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন, এবং আমরা সেখানে দেখেছি যে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে তুরস্ক হেরেছে, যেখানে 2002 সালে তারা সেমিফাইনালিস্ট ছিল, এবং এই ব্রাজিলের সাথে হেরেছে 1-0 গোলে। হ্যাঁ, একদমই। এটি আসলে কতটুকু হতাশার আপনার কাছে? না, একটু টার্কি টিমের প্রতি আমার একটা দুর্বলতা আছে, খারাপ টিম না, তারা গতকালকে ভালো খেলেছে। এবং এই অনুষ্ঠান শুরুর আগে আমি আর কানন ভাই আলাপ করছিলাম, টার্কির আমরা বলি না যে ব্যাড লাক, আসলে ফুটবলে কখনো কখনো কিছু দিন যায়, দেখবেন আপনি সব কিছু করবেন, আপনি প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাবেন, বলের নিয়ন্ত্রণ বেশি রাখবেন, পাসিংটা আপনার বেশি থাকবে, বলের কন্ট্রোল বেশি থাকবে, গোলে শট নিবেন বেশি, বাট গোল হবে না বা হয় না। কালকে ঠিক তাই ছিল, একেবারে তারা 64 সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল টার্কি, সুযোগ ছিল গোল শোধ করার, অর্থাৎ প্রায় 89 মিনিট তারা পেয়েছিল গোল শোধ করে ম্যাচে ফেরার এবং ম্যাচ জেতার, সেটা পারেনি। ইভেন প্যারাগুয়ে যখন সেকেন্ড হাফে 10 জন হয়ে গেল, 10 জনের বিপক্ষেও তারা পারেনি। সবচেয়ে বড় কথা, একেবারে লাস্ট মিনিটেও তাদের কিন্তু একটা নিশ্চিত প্রায় গোলের সুযোগ এসেছিল, কিন্তু হেডটা ঠিক মতো হয়নি। কাজে আমার মনে হয় যে ভাগ্য তাদের সহায় ছিল না তুরস্কের, বাট তারা ভালো খেলেছে এবং কালকে তাদের বলের নিয়ন্ত্রণ বেশি ছিল, আক্রমণ বেশি সানিয়েছে, বাট ইট ওয়াজ নট সোজা কথা টার্কিশ ডে, এটা প্যারাগুয়ের দিন ছিল, প্যারাগুয়ে জিতে গেছে। একদমই। আমরা আবারও ফিরবো আড্ডায়। দর্শক দেখছেন কফি হাউস প্রেজেন্টস জাগো বিশ্বকাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরতে চাই কানন ভাই আপনার কাছে। আমরা দেখেছি যে আর্জেন্টিনা দারুণ ফর্মে আছে এবং ব্রাজিলও ফর্মে ফিরতে শুরু করেছে। সেক্ষেত্রে আপনি আমাদের এই প্রোগ্রামে বলেছিলেন যে আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার একটি মুখোমুখি ম্যাচ দেখতে চান। সেক্ষেত্রে যদি জানতে চাই যে আসলে এটি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? বললাম না, এখনই প্রেডিকশন করার কিন্তু সময় আসে নাই। ফার্স্ট রাউন্ডের প্রথম খেলা, সেকেন্ড খেলা চলছে, এখনো আমার মনে হয় যে বলা যাচ্ছে না, সত্যিটা বলা যাবে না। আর জার্মানি টিম খুব ভালো খেলছে বাবু ভাই, জার্মানি টিম ভালো খেলছে, আপনি মরক্কো টিম ভালো খেলছে, সেই ক্ষেত্রে ব্রাজিল এখন ভালো করছে। সেই ক্ষেত্রে এখনো আমরা বলতে পারবো কি আমরা কবে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা ফেস করবে কিনা বলা মুশকিল আসলে। এটা ফরমেশনের ব্যাপার আছে, এটা তো আর অনেক কিছু
এখনো বলা যাবে না যেহেতু আমরা কোচ। তবে এই খেলা খেলতে গিয়ে একটা যদি হয় আবার এই ব্রাজিল, যেমন মোহামেডান আবার নিয়ে আমাদের খেলা হয় বাংলাদেশে, সেরকম যদি ব্রাজিল আর আর্জেন্টিনার একটা খেলা হয়, এটা বিশ্বব্যাপী একটা আনন্দের বিষয় এবং সবাই উপভোগ করবে খেলাটা। তবে বলা মুশকিল আসলে হবে কিনা এই ধরনের একটা খেলা। বাবু ভাইয়ের কাছ থেকে যদি জানতে চাই যে ব্রাজিল আর আর্জেন্টিনার মুখোমুখি ম্যাচ আপনি আসলে কতটুকু চান? না, অবশ্যই চাই, যেটা কারণ ভাই অবশ্যই। বললেন না যে সবসময় যেটা যারা আর্চ রাইভেল, যারা চিরপ্রতিদ্বন্দ্বী, যারা এখন তো আর্জেন্টিনা ব্রাজিল অনেক বড় প্রতিদ্বন্দ্বী। একটা সময় ছিল কিন্তু যে আসলে ব্রাজিল ইটালি বেশি প্রতিদ্বন্দ্বিতা মূলক ম্যাচ হতো। যেমন কানুন ভাই বললেন যে 80s 90s এর ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছেন বাংলাদেশেরই, কোচ যারা তারা ব্রাজিলকে পছন্দ করতেন। আমরাও কিন্তু ছেলেবেলা থেকেই ব্রাজিলকে পছন্দ করতাম। জি। কিন্তু ওই যে বললাম যে তখন প্রতিদ্বন্দ্বিতাটা হতো ব্রাজিলকে ঘিরে, ব্রাজিলের সঙ্গে কোনোবার ইতালি, কোনোবার ফ্রান্স, কোনোবার আর্জেন্টিনা। কিন্তু এখন নাওএডেজ লিওনেল মেসি উপাখ্যান শুরু হওয়ার পর থেকে এখন আর্জেন্টিনা একেবারে মেইন জায়গায় চলে গেছে। ব্রাজিল কিন্তু এখন কিছুটা হলেও পিছিয়ে থেকে আর্জেন্টিনার সঙ্গে খেলতে নামছে, ট্র্যাক রেকর্ড যদি ধরি গত কয়েকবারের। কাজেই এরকম একটা মারমার কাট লড়াই, যেটা এখন মানে দুই দলের সমর্থক সবচেয়ে বেশি। যেমন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভালো টিম হয়েছে, বিজেএমসি ছিল আমি যখন মোটামুটি ছোট, ভালো টিম বিজেএমসি। ব্রাদার্স ইউনিয়ন ছিল খুব ভালো টিম, পরে মুক্তিযোদ্ধা ভালো টিম করেছে। আমি এখনকার কথা বলছি না, 70s 80s and 90s। তারপরেও মোহামেডান আবুনির সাপোর্টার বেশি ছিল, তারা অনেক বেশি সাকসেসফুল। কিন্তু ল্যাটিন কিন্তু ল্যাটিনের দুই দল একসাথে কোনোদিন ফাইনাল খেলেছে না না ভাই? না না হ্যাঁ, না, সেই ক্ষেত্রে আমি বলছি যে হবে ব্রাজিল আর আর্জেন্টিনা একসাথে খেলা। ব্রাজিল আর্জেন্টিনা টাফ। Tough। তো কাছে কাছে আবার মনে হয় যে যদি হয় সেটা হবে সোনায় সোহাগা, বাট একদম। এটা হবা মানে হবার গতবার যেমন সম্ভাবনা কিন্তু- আর্জেন্টিনা খুবই আর ক্ষীণ। ফ্রান্স হয়েছে ফাইনাল, Right. ইউরোপ আর ল্যাটিন এবং এবং যুদ্ধটা এইভাবে হয় সাধারণত। কারণ ভাই আপনি একটা কথা কিন্তু আপনি টেকনিক্যালি বলেছেন, আমি ডিরেক্ট বলে দিই। সাধারণত এটা তো ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর। দ্যাট ইজ কোন গ্রুপের কোন দুই দল, ফিকচার যেটা আছে যেটা ফিকচারের উপরে কোন দুই দল ক্রস, হ্যাঁ, ক্রস খেলবে, 32 তে কারা যাবে, 16 কারা আসবে, রাইট। সেইভাবেই স্ট্রাকচারটা করা তারপর হয়। আবার সাধারণত এইট আছে, সেমিফাইনাল আছে। সাধারণত সেমিফাইনালের আগে ব্রাজিল বলা যাবে আর্জেন্টিনার না। মুখোমুখি হওয়ার সম্ভাবনাটা Tough। কম থাকে। ফিফা যে ফিকচারটা দেয়, করে হ্যাঁ। এভাবেই ফিকচার করে যাতে এটা ল্যাটিন আর ইউরোপ, ল্যাটিন আর final ইউরোপ হোক। যাতে খেলা হয়, ল্যাটিন আর ইউরোপ ফাইনাল হয়ে যায়। অল ল্যাটিন হ্যাঁ, যাতে একটা সেমিফাইনাল ল্যাটিন বা একটা কোয়ার্টার যারা ফাইনাল স্টেজে দেখা না হয়। ইউরোপিয়ান তো চায় না, একসাথে ইউরোপিয়ান একসাথে ল্যাটিন চায় এটা না, চায় না, তাহলে চায় আকর্ষণও ইউরোপিয়ান কমে ল্যাটিন যাবে। একসাথে হোক। কাজে কাজে আমার মনে হয় এটা একটু সম্ভাবনা কম, বাট এটা সবাই চায় আমার মনে হয় যে একদমই। আর্জেন্টিনা ব্রাজিলের একটা জমজমাট Match হোক। ধুমধুমার লড়াই, একটা মহারণ সবাই দেখতে উন্মুখ হয়ে আছে। অবশ্যই সবার মনের আসলে গুপ্ত বাসনা এটি যে ব্রাজিল আর্জেন্টিনার একটি ম্যাচ হোক। এবার একটু কানন ভাই আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে আজ 11টায় ম্যাচ আছে নেদারল্যান্ডস এবং সুইডেনের। এক্ষেত্রে আপনার প্রেডিকশন যদি একটু জানতে চাই, নেদারল্যান্ড, আপনি সুইডেন। কাকে এগিয়ে রাখবেন এবং কাকে পিছিয়ে রাখবেন? নেদারল্যান্ড কিন্তু আপনার জিতেছে এক ম্যাচ, হুম 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 একটা ড্র করে একটা ড্র করেছে। ড্র করেছে। সেই ক্ষেত্রে যদি কোয়ালিফাইং করতে হয় হুম হুম নেদারল্যান্ডের, তাহলে আজকে ম্যাচটা খুব হুম ভাইটাল এবং জিততে হবে ওদের। আর ওর বরাবরই ভালো টিম নেদারল্যান্ড। হুম হুম সুইডেনও কিন্তু খারাপ খেলছে না, সুইডেনও ভালো, যেহেতু দুইটাই ইউরোপিয়ান দল সেক্ষেত্রে লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুই টিমই খুব ভালো ভালো প্লেয়ার আছে, এটা 50-50 চান্স। আচ্ছা, বাবু ভাইয়ের কাছে যদি জানতে চাই, আমি আমি আজকের ম্যাচে একটু হলেও সুইডেনের পক্ষে, সুইডেনের স্পিডটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি আছে, বাট আমি মোরাললেস কাননবের সঙ্গে একমত। 50-50 আমি বলবো 52-48, সুইডেন 52 আর ডাচরা 48। এবং 21 জনের আছে। প্রেডিকশন যদি একটু জানতে চাই তাদের? যে জার্মানি এবং আইভরি কোস্টের মধ্যকার ম্যাচ, সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে কাকে এগিয়ে রাখবেন কানন ভাই? জার্মানি, জার্মানি জার্মানি তো সুপার পাওয়ার টিম, কটি গোল দিতে পারে? গোল বেশি হবে না, হুম হুম ওয়ার্ল্ড কাপে তো গোল বেশি হয় না, যদিও কিছু কিছু খেলায় বেশি গোল হয়েছে, এইসব ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হয়। হুম হুম, আর খুব বেশি গোল না হলে হবে 2-3টে হইতে হবে হয়তো। আচ্ছা তবে জার্মানি টিম তো সুপার পাওয়ার টিম, হুম, ওদেরকে ঠেকানো মুশকিল, এত শখে খেলে, প্রত্যেকটা প্লেয়ার একসাথে ফুটবল খেলে, একইভাবে নামে উঠে এবং হাইলাইন ফুটবল খেলে, ওদের খেলার ছন্দই আলাদা। হুম হুম, সেই ক্ষেত্রে জিতবে ম্যাচ, তবে খুব একটা বেশি গোল হবে গোল না, হবে না। fight বাবু হবে। ভাই নিশ্চয়ই জার্মানিকে এগিয়ে রাখবেন। আমিও জার্মানকে এগিয়ে রাখবো। আইভরি কোস্ট তো আসলে হুম। এই ল্যাটিন ঘরানার ফুটবল তো, হুম, কাজে হুম, জার্মানের পাওয়ার
স্পিডের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে। কারণ ভাই একদম একেবারে টেকনিক্যাল পরিষ্কার। ব্যাখ্যাটাই বলে দিয়েছেন। আমিও ঠিক তাই বলছি যে জার্মানির পাওয়ার এবং স্পিডের সঙ্গে আইভরি কোস্টের ওই Total team। দেয়া নেয়া করে খেলাটা একটু টাফ হবে। হয়তোবা এক পেশে লড়াই না হলেও আমি মনে করি যে জার্মান ক্লিন সুইপ করবে। জিতবে, হ্যাঁ, রাইট। এবং 21 জনের কথা যদি একটু বলি, যে 21 জন 6টায় নামছে ইকুয়েডর এবং কুরাসাও। এক্ষেত্রে প্রেডিকশনটা আগে যদি একটু বাবু ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে কাকে এগিয়ে রাখবেন এবং কটি গোল দিতে পারে। দুটি দলই ওই অর্থে খেতা। তারপরেও আমার মনে হয় যে এটা একটা 50-50 ম্যাচ হতে পারে। আচ্ছা, ওইটা কারণ নিচে, ভাই কি বলবেন? ওটা ছোট লেভেলের ম্যাচ, ওদের আচ্ছা। একটা ফাইট কিন্তু ওদের একটা ছোট ফাইট, সেইখানে কেউ কেউ ছাড়বে না, ফাইট হবে। এই দুজনকেই সমানে সমান তো রাখতে কোরাসাও পারি টিম আমরা। খুব একটা ভালো টিম না, হুম। তো আমি ওকে আগে রাখবো। কোরাসা হারবে অনেক গোল, ইকুয়েডরকে এগিয়ে রাখবে ইকুয়েডরকে না, আগে রাখবো। কারণ ভাই এবং একই সাথে তিউনিসিয়া এবং জাপানের ম্যাচ আছে 10টায়। সেক্ষেত্রে যদি একটু প্রেডিকশন জানতে চাই কারণ ভাই আপনার কাছ থেকে। জাপান টিম তো আমরা সাপোর্ট করি, যেহেতু আমাদের এশিয়ান আচ্ছা। টিম। কোরিয়া টিম এক ম্যাচ জিতার পরের ম্যাচে মেক্সিকোর সাথে হারলো ম্যাচটা। ওই ম্যাচটা আমার খুব খারাপ লেগেছে হারাতে, যে ওইটা যদি একটা পয়েন্ট পেতো তাহলে কিন্তু কোয়ালিফাইং করার সুযোগ ছিল কোরিয়ার। সেক্ষেত্রে জাপানও হাই ভোল্টেজ ম্যাচ খেলে। হ্যাঁ, জাপান টিম অনেক ভালো ফুটবল খেলছে সত্যিকার অর্থে। জাপানকে আমরা অবশ্যই সাপোর্ট দিব, কিন্তু একটু রক্ষণশীল হয়ে খেললে জাপান আর একটু ভালো খেলবে। যেভাবে অল আউট যায় কাউন্টার অ্যাটাকে কিন্তু ওরা দুর্বল, খুব একটা ডিফেন্ডিংও ভালো করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাপানকে আরেকটু রক্ষণশীল হয়ে যাওয়া উচিত এবং 90 মিনিটস খেলা খেলতে হবে। ওই চিন্তা করতে হবে যে আমরা এমনভাবে খেলবো যাতে আমরা হুইসেল টুইসেল খুব ভালো পারফর্ম করতে পারি। সেটা আমার মনে হয় খেলবে আজকে ওরকম। তারপরও ফাইট হবে খেলা, জাপান জিতলে আমরা খুশি হব এবং জিতবে ইনশাআল্লাহ। বাবু ভাই নিশ্চয়ই একই কথা বলবেন, এই জন্য একটু প্রশ্নটা ঘুরে দিই যে কটি গোল দিতে পারে জাপান এবং তিউনিসিয়া? না, যেটা কানন ভাই বললেন, জাপান কিন্তু একটু বেশি অল আউট খেলে। কারণ তিথি আপনাকে জানিয়ে দেই, জাপানের ফুটবলের নবজাগরণ করেছেন কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার 80s জিকো। তো ওই যে ব্রাজিলীয় ঘরানা যে নিজের রক্ষণভাগ না সামলেই প্রতিপক্ষের উপর সেই তেরে ফুরে আক্রমণ, ব্রাজিলের যে খেলাটা ছিল, আজকে ব্রাজিল সেটা এখানে কিন্তু- ভালো ছিল ডিফেন্ডিং, তো আজকেরটা অনেক প্ল্যান ছিল, অনেক ডিফেন্ডিং ওই ভালো ছিল জাপানের আজকে। খেলার মধ্যে কিন্তু সেই আদরটা মরক্কোর সাথে ভালো ছিল না। যেটা কানন ভাই খুব টেকনিক্যালি বললেন যে হুইসেল টু হুইসেল, অর্থাৎ শুরুর বাঁশি থেকে শেষ বাঁশি পর্যন্ত তাদেরকে রক্ষণভাগ আগলে তারপরে অ্যাটাকে যেতে হবে। অল অ্যাটাকে গেলে কিন্তু আবার একটা কাউন্টার অ্যাটাকে গোল হয়ে যেতে পারে, কারণ এটা ওয়ার্ল্ড কাপ, কোনো টিম কিন্তু একদম হেলা ফেলার না। কাজে আমার কাছে মনে হয় জাপানের সম্ভাবনা বেশি, বাট জাপানকে একটু হিসেব কষে ফুটবল খেলতে হবে, তাহলে 1-2 গোলে জেতার সম্ভাবনা থাকবে। বাট যদি তারা ওভার অ্যাটাকিং অ্যাটিটিউড দেখায়, বেশি আক্রমণাত্মক খেলতে যায়, তাহলে কিন্তু একদম হিতে বিপরীত হবে না, এরকম কথাও কিন্তু বলা যায় না। তিউনিসিয়াকে একদম মানে একেবারে আন্ডার এস্টিমেট করারও কিছু নেই। শেষ যেটি জানতে চাইবো, শেষ প্রেডিকশন দুজনের কাছেই। 21 জুন রাত 10টায় নামছে স্পেন এবং সৌদি আরব। এক্ষেত্রে কি বলবেন কারণ ভাই? স্পেন তো লাস্ট ম্যাচে ড্র করলো, ড্র করেছে। ক্যাপ বার্থডে যে খেলা খেলেছে স্পেনের সাথে, একদম আনএক্সপেক্টেড খেলা খেলেছে। তবে স্পেন ব্রাজিলের মতো ঘুরে দাঁড়ানোর মতো টিম। স্পেন টিম, টোটাল টিম খুব ভালো ফুটবল খেলে, টিকি টাকা, এই অভ্যাসটা ওদের আগে থেকে আছে। টিকি টাকা ফুটবল স্পেনের এখন কিন্তু খেলছে গোলের কোনো টার্গেট নাই, গোলের কোনো মোহ নাই। সেই ক্ষেত্রে আমাদের সৌদি আরব টিম কিন্তু আমাদের আবার ভালো টিম, ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকে খুব ভালো এবং ডিফেন্ডিংও ভালো। আমরা আজকে খেলাটা ভালো খেলা হবে, তবে স্পেনের যে টিম জেতার সম্ভাবনাই বেশি। বাবু ভাই কি বলবেন? যেটা কারণ ভাই বললেন, আমিও মোটামুটি কারণ ভাইয়ের সাথে একমত যে স্প্যানিশরা তো যদি ইন্ডিভিজুয়ালি ট্যালেন্টেড প্লেয়ার খোঁজা হয়, তাহলে স্প্যানিশরা তো মাইলস হেড, অনেক আগানো সৌদি আরবের চাইতে, এবং তাদের টিম কম্বিনেশন খুব ভালো, তাদের মধ্যে দেয়া নেয়া অনেক চমৎকার, কিন্তু গোল ক্ষুধাটা কম। এখন ফুটবল এন্ড অফ দ্য ডে গোলের খেলা, আপনাকে জিততে গেলে গোল করতে হবে। আপনি দর্শকদের বিনোদন করলেন, খুব সুন্দর লাগলো, খুব ভালো ড্রিবল করলেন, বডি টস দিলেন, দেখতে সুন্দর খেলা, সব দেখতে সুন্দর, ইনসাইড আউট সবকিছুই করলেন, খুব ভালো স্পট কিক নিলেন, দূর থেকেও ভালো শট নিলেন, কিন্তু সেটা লক্ষ্য ভেদ করলো না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কাজে আমার মনে হয় স্পেনের আরো একটু গোলের জন্য মরিয়া হয়ে খেলা দরকার। আর সৌদি আরবের ফিজিক্যাল অ্যাবিলিটিটা ভালো, ফিজিক্যাল ফিটনেস আছে প্লেয়ারদের, লম্বাও আছে এবং তাদের স্পিডও আছে, কাউন্টার অ্যাটাক বেসড টিম। কাজেই সৌদি আরবের সঙ্গে কিন্তু একটু
হিসেব কষেই স্পেনকে খেলতে খেলতে হবে। হবে। আমার মনে হয় না সৌদি আরব খুব একদম মানে মাঠে বিনা যুদ্ধে ছেড়ে দিবে। স্পেনকে জিততে গেলে তাদের সেরাটা খেলতে হবে এবং গোল আদায় করে নিতে হবে। যদি স্পেন গোল আদায় করে নিতে না পারে তাহলে ইউ নেভার নো যে কেপ ভাদ্রর মতো আজকের ম্যাচটাও কিন্তু ড্র হলেও Draw হয়ে যেতে পারে। স্পেন আউট হয়ে যাবে তাহলে কিন্তু ড্র হলে। একদম এই প্রেডিকশন গুলো তো আমরা শুনলাম, এখন আসলে দেখার পালা যে আসলে কোন দল এগিয়ে যায় এবং কোন দল পিছিয়ে থাকে। আপনাদের দুজনকে অসম্ভব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিথি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদের জন্য একরাশ শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ধন্যবাদ, একসাথে ছিলাম। থ্যাংক ইউ খান ভাই। দর্শক, কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে এবং আমাদের আড্ডায় যেমনটি জানাচ্ছিলাম আমাদের অতিথি যারা ছিলেন তারা কিন্তু অনেকগুলো প্রেডিকশন জানিয়ে দিয়েছে। এবং আজ রাতের খেলার কথা যদি বলি, আজকে মাঠে নামছে নেদারল্যান্ডস এবং স্পেন। ম্যাচটি দেখার পর আসলে এটি এখন দেখার পালা যে কোন দলটি আসলে এগিয়ে যায়। এবং ব্রাজিলের কথা যদি বলি তাহলে শুরুতে একটু ধাক্কা খেয়েছে ব্রাজিল সমর্থকরা, কিন্তু এখন কিন্তু ব্রাজিল ফর্মে ফিরতে শুরু করেছে এবং আর্জেন্টিনা যথাযথভাবেই ফর্মে আছে। দর্শক, সবগুলো খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।